যে নটরাজ, রাত বেড়েছে রান্নাঘরে বসে আছিস কেন? মা আপনি তোর ঘুম আসছে না? আমি মানে রান্নাঘরে মানে ঘুমোসনি কেন? না আসলে একা একা মানে বুঝেছি বুঝেছি, ভয় করছে। টিকারামের ঘরে গিয়ে শুলেই তো পারিস, ছোট ছেলেদের মতো এত ভয় পেলে চলে? ভাতটা নামলো রে নটরাজ। কি নটরাজ, ভাজা আর তরকারিটা? আরে দই ফেটাচ্ছিস কেন? কিসে দিবি এটা? এই তরকারিটা একটু দেবো মা, এটাই বাকি আছে, শুধু বাকি সব হয়ে গেছে। এই আর একটু। বেগুনের তরকারিতে দই? নটরাজ, বাবুকে ভাববেন না মা, ভাববেন না, বাবু একেবারে আঙুল চেটে খাবেন। দেখুন না কেমন বানাই। তা অবশ্য ভুল কিছু বলিস নি, জানিস তোর রান্না সত্যি আজকাল আঙুল চেটে খাওয়ার মতোই হয়। এই কালকে সেই পুদিনা পাতার অম্বলটা এখনো মুখে লেগে আছে রে। কিন্তু একটু হাত চালিয়ে বাবা, একটু হাত চালিয়ে কর, বাবু আবার খেয়ে বেরোবেন তো। এই এই নটরাজ, আগে মা যাচ্ছেন? রোজ রোজ আমার না ঘুমোলে তো শরীর খারাপ হবে যে বাবা। আগেও দেখেছি তুই রাত্রিবেলা কেমন ছটফট করিস। আজ থেকে না হয় টিকারামের ঘরে গিয়ে শুস, কেমন? আমি বলে দেবো খন। এ বাড়ির গিন্নিমা, আহা সাক্ষাৎ যেন লক্ষ্মী প্রীতিমা, সব দিকে নজর। এই যে আমি একটা মুখ্য সূক্ষ্ম মানুষ, শুধু রান্না বাড়িটাই যা পারি, তা বলে গিন্নিমা কোনো অযত্ন করেন না। কিন্তু কথাটা গিন্নিমাকে কি করে বলি, কঠিন ব্যাপার। এর আগেও তো কবার বলেছি, গিন্নিমা তেমন গা করেনি, এসব ছেলে বুলানো কথা বলেছেন। আচ্ছা আমি নেশা করি ভাবছেন না তো? মা ছি ছি ছি, রাম রাম রাম, সে বড় লজ্জার কথা হবে। কিন্তু আমার কথাগুলো আর কাকে বলি? গিন্নিমা ছাড়া আর কেই বা শুনবে? একটা লোক না হলে এভাবে একা একা, যদি কোনোদিন আমায় খুঁজতে খুঁজতে বাড়ি চিনে, সেই কঠিন ব্যাপার। আমি আর ভাবতে পারছি না। না না না, কিছু একটা করতেই হবে। আজ সন্ধ্যেবেলাতেই একটা এসপার ওসপার। এই নটরাজ, হ্যাঁ নিজের মনে কি সব বকবাস করছিস রে? বাবু নাখানে গেছেন, গিন্নিমা খবর ভেজলেন, বলি রান্না কিছু হলো না, তুই নিজের মনেই বকবক করছিস? হ্যাঁ ও বাবু চান গেছেন? হ্যাঁ আমার এই হয়ে এসছে, এক্ষুনি ভাত বাড়ছি। টিকারাম ভাই, তুমি গিন্নিমাকে গিয়ে বলো আমি আসছি। আজ সন্ধ্যাতেই গিন্নিমা কিছু একটা করে না দিলে। নটরাজ, এই নটরাজ, এই যে মা আসছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। মাগো মা, মঙ্গল করো মা। নটরাজ, কি হলো তোর? এমন ঘুম হয়ে বসে আছিস কেন? শরীর খারাপ নাকি? মা, ও মা, আমাকে একটা লোক দিন মা, একা একা এই রান্নাঘরটায় আমি কিছুতেই থাকতে পারবো না। আপনাকে আমি আগেও বলেছিলাম মা, এই রান্নাঘরটা। আস্তে আস্তে, এত হুড়হুড়িয়ে কথা বললে হয়? কানটা যে গেল আমার, উফ। কিন্তু আচ্ছা নটরাজ, আমাদের বাড়িতে তো মোটে 4টে লোক রে। এই মাগিগন্ডার বাজারে 4টে মাত্র লোকের জন্য আবার একটা লোক রাখতো? রান্নাটাও আমি সামলে নিতে পারতুম। নেহাত আমার বাতের ব্যথাটা রে। না মা, আমি রান্নার জন্য বলিনি, আর কি এমন কাজ, এইটুকুই তো রান্না, এ আমি সামলে নিতে পারবো। আমি বলছিলাম যে আচ্ছা যোগাড়ের কথা তো, তাড়াহুড়োর সময় হাতে হাতে একটু করে দিলে সুবিধা হবে তো, তাই তো? টিকারাম তো আছে, সেই না হয় একটু আধটু করে দেবে খন। আচ্ছা আমি বলে দেবো ওকে। না মা, আমার কোনো জোগাড়ে লাগবে না, ও আমি একাই সামলে নিতে পারি। জোগাড়েও লাগবে না? তাহলে তোর কি লাগবে? একটা লোক লাগবে মা, একটা সঙ্গী। আপনি একটা কুকুরও দিতে পারেন, সঙ্গে কেউ থাকলেই হলো। ও এইবার বুঝেছি, তোর ভূতের ভয় করছে, তাই তো? গাঁয়ের লোকগুলো সব একরকম, চোর ডাকাতের ভয় নেই তোদের, কিন্তু ভূতের ভয় আত্মরা। ওই বোকা, মারলে ওই চোর ডাকাতি মারবে রে, ভূত আছে কি নেই তাই কোনো ঠিক ঠিকানা নেই, তার ভয়ে ছেলে আবার এতটুকু হয়ে গেল। গায়ে যখন ছিলাম তখন আমার ভূত প্রেতের কোনো ভয় ছিল না মা।
গা ছেড়ে এসেই তো যত বিপদ শুরু হলো, কঠিন ব্যাপার। শহরে এসে ভূতের ভয় পাচ্ছিস? সে কি কথা রে? আমাদের গায়ে মা মহাময়ী আছেন, খুব জাগ্রত দেবতা। গোটা গাঁটাকে তিনি বুকে করে আগলে রেখে দেন। হ্যাঁ, তিনি থাকতে ভূত পিরেত কি করবে মা? কারো চুলের ডগাও তারা ছুঁতে পারবে না। গায়ের অন্ধকারেই তো লোকে ভূত প্রেতের ভয় পায়। তুই একটা আজব ছেলে, গ্রামে থাকতে ভয় পেলি না, শহরের আলোয় এসে এখন তুই ভূতের ভয় পাচ্ছিস কেন বলতো? তুই কি শহুরে ভূত দেখেছিস নাকি? সে অনেক ব্যাপার মা, বলতে গেলে মহাভারত হয়ে যাবে। তার চেয়ে আপনি আমার একটা কুকুর এনে দিন না, একটু বড় দেখে এনে দিলেই হবে। তোর মহাভারতটাই এখন একটু ছোট করে বল দেখিনি, একবার শুনি, দেখি কিছু করতে পারি কিনা। চুলটা এনে দে তো বাবা, একটু বসি। এবার বল। বুঝলেন মা, আমাদের বাড়ি হলো গিয়ে অজয় নদীর ধারে, ওই ইলাম বাজারের পাশে। আমাদের বাড়ির ধার ঘেঁষে বোলপুর শিউরির বাস চলে। গাটা বেশ শান্ত নিরিবিলি, কোনো ঝামেলা ছিল না মা। একটাই ঝামেলা ছিল শুধু, ওই অভাব। আমরা বড্ড গরিব মা, পেটে ভাত জুটতো না। আমাদের গাঁয়ের নকুর মামা, সেই নকুর মামার সঙ্গে কাজের খুঁজে কলকাতা এলাম। সেই আমার কলকাতার দেখা, বাপরে, কত বড় শহর, কত মানুষজন, গাড়ি ঘোড়া। মনে হলো কোন আজব দেশে এসে পড়লাম রে বাবা। বাকির সঙ্গে নকুর মামা ছিল, বললে মাথা ঘুরে রাস্তাতেই পড়ে থাকতুম। এই দেখ নটু, এর নাম কলকাতা, এখানকার ঠাট বাটিয়া আলাদা। গ্রামে কি এমন চেকলাই পাবি? এখানে এসে তোর কপালটা কেমন খুলে যাবে একবার দেখ। ও মামা, এখানে কাউকে চিনি না যে, এত বড় শহরে কে আমাকে কাজ দেবে গো মামা? দেরি ধরলে তুই কাজ পেয়েই গেছিস। আমি যখন আছি তোর চিন্তা কি? তোকে এক সাহেবের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, জমিয়ে রান্না করবি। আর সাহেব? বাবা, আমি যে ইংরেজি জানি না, কি সব হ্যাট ম্যাট বলবে। না গো মামা, অন্য কোথাও দাও, আমার বড্ড ভয় করছে যে। আমার ভয় করছে, এই জন্য মুখগুলো কিছু হয় না। তুই ইঞ্জিন বলবি কেন? তুই তো বাঙালি। বাঙালি? তুমি তো সাহেব বললে যে। আরে সাহেবই কেতা বুঝিস? ওহো, থাক, ওসব তোকে বুঝতে হবে না। তুই রান্না করতে পারবি তো? তা পারবো, এই দেশ ঘরে থাকতেই এখানে সেখানে পালা পার্বণে রান্না করে বেড়াতুম তো, 2-5 টাকা যা হোক পেতুম। ওতেই হবে, বাকিটা থাকতে থাকতে শিখে যাবি। চল। মা, একটু মুড়ি খাবেন? আলু ভেজে দেবো? থাক, এখন খিদে পাইনি, তুই আগে বল দেখিনি। তারপর কোথায় নিয়ে গেল তোর মামা? নিসিং চেনেন মা? নকুর মামা আমাকে সেখানে সেই সাহেবের বাড়িতে কাজে ঢুকিয়ে দিল। ওরে বাবা, সে এক মস্ত বড় বাড়ি মা, বাড়িটা বেশ পুরনো। সাহেব থাকতো 3 তলায়, সাহেবের কেউ ছিল না, একাই থাকতো, বিয়ে শাদী করে নাই। এমনিতে মানুষটা বেশ অদ্ভুত ছিল, মাঝে মধ্যে আমার সঙ্গে গপ্প সপ্প করতো, আমার দেশ গাঁয়ের খবর নিত, এটা সেটা জিনিসও দিত। একা থাকলে কি হবে, মানুষটার বেশ শখ ছিল মা, সব কিছু ঝকঝকে টকটকে, পাক্কা সাহেবদের মতো। তুই সামলাতে পারছিস সব? তা শিখে নিয়েছিলাম মা, তেমন কিছু ঝঞ্ঝাট তো নেই। সাহেব সারাদিন বাইরে থাকতো, দুপুরে আপিসেই খেত, আমি বাড়ি থেকে রেঁধে বেড়ে ওই টিফিন গাড়িতে গুছিয়ে খাবার পাঠিয়ে দিতাম। সঙ্গে সাদা কাপড়ে মুড়ে কাচের প্লেট, কাঁটা, চামচে, ছুরি সব দিয়ে দিতাম। সাহেবের খানসামা এসে নিয়ে যেত। গোটা দিন বলতে গেলে আমি একাই থাকতাম, রান্না টান্না করে ঘর দোর গুছিয়ে খেয়ে ঘুমিয়েই কাটিয়ে দিতাম। সাহেব বাড়ি ফিরতো সেই সন্ধ্যের পর। সঙ্গে প্রায় কেউ না কেউ থাকতো, ওই সাহেবের বন্ধু। Give me the glasses, please. Okay, Peter, you want a drink? তারা রাতে খেত। Do you want to have a drink? এমনিতে সব ঠিকই ছিল, তবে তবে
রাত্রির বেলায় আমার খুব ভয় করতো, কতবার ভেবেছি চলে যাবো। ভয় করতো কেন? এই তো বললি সাহেব তোর সব খোঁজ খবর রাখতো। সে তো দিনও মানে রাত বিরেতে সাহেব একেবারে বদলে যেত। তখন কে বলবে যে সেই সকালের লোক? নেশা টেশা করতো বোধ হয়। আর তারপর গোল গোল খুলির মতো চোখ করে তাকিয়ে থাকতো আমার দিকে। ছেলেদের খেলা গুলি দেখেছেন মা, মার্বেলের গুলি? সাহেবের চোখ দুটো গরম হয়ে যেত তখন, চুপ করে তাকিয়ে থাকতো। আমার বুকটা ধড়াস ধড়াস করতো মা। মুখ্য সূক্ষ্ম মানুষ, তার উপর নিজের বলতে কেউ কোথাও নেই। রাত বাড়লেই এক অন্য খেলা, অকারণ চেঁচামেচি, বেমক্কা মারধর করতো। সে কি রে, বলিস কি? তোকে মারধর করতো কেন? এই কেনর কোনো উত্তর নেই মা। রাত বাড়লে সাহেবের কি মর্জি হয়, কখন কি চেয়ে বসে, তার কোনো ঠিক ছিল না। সেগুলো সঙ্গে সঙ্গে হাতের গোড়ায় জোগাতে না পারলে শুরু হয়েছে তো চোটপাট। কিসব বলতো, অর্ধেক কথার মানেই বুঝতাম না। বাপরে, মনে পড়লে এখনো বুক ডিপ ডিপ করে। এখনো যেন সাহেবের চেঁচারিটা কানে শুনতে পাই। নটরাজ, হ্যাঁ বেটা নটরাজ, এবার চাপ নিগার আমার জল রাখিস নি কেন? কতবার বলবো তোকে? বাবু, বাবু বলেছি না তোকে সাহেব বলবি? সাহেব কি বলবি? আগে সাহেব বলবো। ওই যে জল রেখেছি বাবু। না 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 সাহেব সাহেব, ওই যে কাঁচের গেলাসে ঢাকা। ওটা খাওয়ার জল? ওটা তো নালার জল। গোলাপের এসেন্স দেওয়া জল কোথায়? আগে করছিস লাঠির নিকা জাগিয়ে চলান। সাংঘাতিক, বলিস কি রে? এমন জল কোথায় পাবি? কি করলি তখন? যার কেউ নেই তার ভগবান আছেন মা। ওই কথায় বলে না, আমার তেমনি এক ভগবান ছিলেন যে, আহা সাক্ষাৎ মা লক্ষ্মী, আপনার মতো। ওই বাড়িতে আরো কেউ ছিল? কোথায় থাকতো তারা? তার সঙ্গে আর কেউ ছিল কিনা জানি না মা, আমি শুধু তাকেই দেখেছি। সে এক মেম সাহেব। ও কঠিন ব্যাপার। এই সাহেবের মতো বাঙালি নয়, পুরোপুরি মেম সাহেব। যে তলায় আমরা থাকতাম তার রান্নাঘরের পাশে কাজের লোকেদের জন্য একটা আলাদা সিঁড়ি ছিল। সেই সিঁড়ির ওধারে পাশের ফ্ল্যাটের রান্নাঘরটা ছিল, ওখানেই মেম সাহেব থাকতো। বয়স হয়েছে তার, চোখের মনি দুটো সবুজ, চুলটা লাল। হ্যাঁ, তবে মেয়ে হলে কি হবে, খুব ভালো বাংলা বলতে পারতো। আহা, যেমনি দয়ার প্রাণ, গলাটাও তেমন নরম। এই সেই মেম সাহেব না থাকলে আমি কবে মরে যেতাম। মেম সাহেব এসে তোকে বাঁচাতো? না না মা, মেম সাহেব আমাদের ফ্ল্যাটে আসতো না। প্রথম যেদিন মেম সাহেবের সঙ্গে দেখা হলো সেদিনটা এখনো যেন ছবির মতো দেখতে পাই। হ্যাঁ, ওই রোজ রাত্রে যেমন সাহেব বকাবকি করে, সেদিনও তেমন করেছে। সেদিন বকুনির সঙ্গে মারধরটাও বেশ জোর হয়েছিল। আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম মা, ভয় চোটে বাইরে দাঁড়িয়ে কাঁদছিলাম। ঠিক সেই সময় সিঁড়ির ওধারের দরজাটা প্যাঁচ করে খুলে গেল। খুব আস্তে আস্তে সেই মেম সাহেব বেরিয়ে এলো। আমার সামনে এসে খুব নরম গলায় জিজ্ঞেস করলো, হ্যালো মাই বয়, তুমি কাঁদছো কেন? মেম সাহেবের অমন নরম গলাটা শুনে আমি আরো কাঁদতে লাগলাম। ওই গলাটা ঠিক যেন আমার মায়ের মতো। মা সে কবে মরে গেছে, ওখানে আবার যেন মাকে ফিরে পেলুম আমি। মেম সাহেব এবার আরো নরম করে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেম সাহেবকে দেখে যেন একটু ভরসা পেলুম মা।
আমি গড়গড়িয়ে আমার সব কথা ওনাকে বলে ফেললুম। সব শুনে মেম সাহেব একটু হাসলো, তারপরে বলল, ও এই কথা, ডোন্ট ওয়ারি, তোমার যখন যা লাগবে আমার কাছে এসে চাইবে, আমি এখানেই থাকি।